আজ 1 এপ্রিল বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 22টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের সঙ্গে কেন বৈঠক করেছিলেন খোলসা করলেন মোহাম্মদ সেলিম। ফোনে আড়ি পাতার অভিযোগে সরব শুভেন্দু, ইঙ্গিত মমতার দিকে। ফর্ম 6 দিয়ে ভোটার তালিকায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকাচ্ছে বিজেপি, জ্ঞানেশকে চিঠি দিয়ে অভিযোগ মমতার। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ, মমতার গড়ে মেগা শো বিজেপির, কলকাতায় শাহী ধামাকা। হেঁটেই ভোটের প্রচার সারছেন অধীর রঞ্জন চৌধুরী, নিজের গড়ে জিততে কি পারবেন? আমরা তো কনফিউশনে পড়ে যাচ্ছি। ফর্ম 6 উত্তাপের আবহে এক যোগে টিএমসি এবং বিজেপিকে নিশানা অধীরে। ভোটার তালিকা থেকে উধাও কাউন্সিলরের পরিবারের 4 জনের নাম, সরব তৃণমূল। আমেরিকা আর কিন্তু আপনাদের পাশে থাকবে না, হরমুজ সংকট নিয়ে কেন ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি, আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রায় 2 মাস ধরে এই নিয়ে বিরোধী দল এবং নিজের দলের একাংশকে প্রশ্নের জবাব দিতে হয় তাকে। এবার এক সাক্ষাৎকারে সেলিম জানান, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, বরং হুমায়ুনের করা বিতর্কিত মন্তব্যের রহস্য উদ্ঘাটনের জন্য তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদে মুসলিমরা 70% এবং হিন্দুরা 30% বলে উল্লেখ করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন, জানিয়ে রাজনৈতিক চাপানোতর বেড়েছিল। গত 28 জানুয়ারি প্রায় ঘন্টা খানেক এই বৈঠক হয়। হুমায়ুন পরে তা নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও আলোচনায় তার অগ্রগতি হয়নি। সেলিম জানান, তিনি যাদবপুরের একটি মিছিল থেকে খবর পেয়ে সরাসরি সেখানে যান, কারণ হুমায়ুন তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং একটি জনসভার আগে কিছু বিষয় জানতে চেয়েছিলেন। ওই সাংবাদিক জানতে চান, আপনি ভিডিও কলে বৈঠক না করে দেখা করতে গেলেন কেন? আপনি তো জানতেন বিতর্ক হবে। উত্তরে সেলিম বলেন, এটা তো ভালো, তা থেকে কত গল্প হয়ে গেল, কে মুখ্যমন্ত্রী হবে, কত আসনে সমঝোতা হবে, আলিমুদ্দিনে এই বৈঠক করলেন না কেন? এই প্রশ্নের উত্তরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক বলেন, আলিমুদ্দিনে কেন বৈঠক করব? প্রাথমিক একটা গ্রহণযোগ্যতা তৈরি হলে তবেই আলিমুদ্দিনে ডাকে। তবে এই বৈঠক নিয়ে সিপিআইএম এর অন্তরেও প্রশ্ন উঠেছিল বলে সূত্রের খবর। ফোনে আড়ি পাতার অভিযোগে সরব শুভেন্দু, ইঙ্গিত মমতার দিকে। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্যের প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানোতো তীব্র হচ্ছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো বিজেপি। মঙ্গলবার রাজ্যে সিইও দপ্তরে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাদের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, শুধু তিনি বা শীর্ষ নেতৃত্বই নয়, দলীয় মন্ডল স্তরের নেতাদের ফোনের অবস্থানও নিয়মিতভাবে অনুসরণ করা হচ্ছে। তিনি দাবি করেন, এসটিএফ এর জাভেদ শামীম এবং আইবি এর বিনীত গোয়েল এই নজরদারির সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানায় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি প্রশাসনের একাংশ নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে বলেও অভিযোগ তোলা হয়। নিরাপত্তা বিভাগের শীর্ষ আধিকারিক মনোজ বার্মার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শাসক দলের জন্য বিশেষ সুবিধা বজায় রাখা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া জেলা স্তরে প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে বিজেপির তরফে। তার বক্তব্য রাজনৈতিক হিংসার ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে, জানিয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। ফর্ম 6 দিয়ে ভোটার তালিকায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকাচ্ছে বিজেপি, জ্ঞানেশকে চিঠি দিয়ে অভিযোগ মমতা। ফর্ম 6 দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন, এই অভিযোগ সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কাজ হবে এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। মমতার দাবি, সিইও অফিস ও বিভিন্ন জেলায় বিজেপির এজেন্টরা বিপুল সংখ্যায় ফর্ম 6 জমা দিচ্ছেন, যা স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং অন্য রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও অভিযোগ করেন, বিশেষ নিবিড় সংশোধনের কারণে বহু মানুষ ভোটাধিকার হারিয়েছেন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। চন্দ্রকোনার জনসভায় মমতা বলেন, বিহার, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে নাম এনে তালিকায় ঢোকানো হচ্ছে। একই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, বস্তাভর্তি ফর্ম 6 নিয়ে বিজেপির লোকজন সিইও দপ্তরে গিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল বাইরের ভোটারদের তালিকাভুক্ত করা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ, মমতার গড়ে মেগা শো বিজেপির, কলকাতায় শাহী ধামাকা। ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে বিজেপি, এই খবর আগেই প্রকাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে অমিত শাহ ও নীতিন নবীন রায় সিদ্ধান্ত নেন। সেই ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যদি স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি কাজ না থাকে। বিজেপি সূত্রে জানা গেছে, দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। মনোনয়নের আগে হাজরা মোড়ে অমিত শাহ জনসভা করতে পারেন, তারপর রোড শো করে সার্ভে বিল্ডিং এর কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। নন্দীগ্রামে মনোনয়ন জমার সময় যেমন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, তেমনি ভবানীপুরেও শাহের উপস্থিতি প্রতীকী গুরুত্ব বহন করতে পারে। এতে শুভেন্দুর প্রতি মোদী অমিত শাহর আস্থা প্রকাশ পাবে এবং ভবানীপুরের লড়াইয়ে বিজেপি যে সিরিয়াস সেই বার্তাও যাবে।
হেঁটেই ভোটের প্রচার সারছেন অধীর রঞ্জন চৌধুরী। নিজের গড়ে জিততে কি পারবেন? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সিপিএম, তৃণমূল ও বিজেপির পর কংগ্রেসও 284টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর। নাম ঘোষণার পরেই তিনি প্রচার শুরু করেছেন। মঙ্গলবার বহরমপুরের স্বর্ণময়ী এলাকায় পায়ে হেঁটে প্রচারে নামেন অধীর চৌধুরী এবং ভাকুড়ি 1 নম্বর পঞ্চায়েতের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভোটে দাঁড়ানো তার অধিকার এবং মানুষই ঠিক করবেন কাকে ভোট দেবেন। 1996 সালের পর প্রায় 30 বছর পর ফের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর কিছু জায়গায় বিক্ষোভ দেখা গেছে। দমকলে শেহনাজ বেগমকে প্রার্থী করায় উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস এবার এককভাবে ভোটে লড়ছে এবং তাদের তালিকায় একাধিক তরুণ ও নতুন মুখ রয়েছে, যেমন রোহন মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে আরো 13টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, যা তাদের চতুর্থ প্রার্থী তালিকা। এর আগে 3 দফায় যথাক্রমে 144, 112 ও 19 আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। এখনো 6টি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়া বাকি। এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম চৌরঙ্গীর প্রার্থী সন্তোষ পাঠক। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা দীর্ঘদিন মধ্য কলকাতায় কংগ্রেসের মুখ ছিলেন। জল্পনা অনুযায়ী তাকে প্রার্থী করা হলো। বাগদায় প্রার্থী হয়েছেন সোমা ঠাকুর, যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী এবং তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিয়ে দাবি করেন, কংগ্রেসের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বেই পরিবর্তন সম্ভব। এছাড়াও একাধিক আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় নির্বাচন হবে এবং ফল ঘোষণা হবে 4 মে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দলও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করছে। জল্পনায় শিলমোহর। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। 26-এর ভোটে ফুল বদল। বিধানসভা ভোটের আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু 2026-এ ভোটের আগে দল বদল করলেন। বিজেপিতে যোগ দিয়ে পেজ জানান, দেশের যুব সমাজকে শক্তিশালী করা এবং ভারতকে সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তার সিদ্ধান্ত। নরেন্দ্র মোদী ও কিরেন রিজিজুর নেতৃত্ব তাকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, 40 বছর দেশের হয়ে টেনিস খেলার পর এবার অন্যভাবে দেশ সেবা করতে চান। গত 24 মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে তার বৈঠকের পর থেকে এই যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। এর আগে রাজনীতিতে যোগদানের আগে রাহুল গান্ধীর সঙ্গেও তার বৈঠক হয়েছিল। তিনি নির্বাচনে প্রার্থী হবেন কিনা এখনো স্পষ্ট নয় তা, তবে ভবিষ্যতে ক্রিয়া প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এত বচ্চাত নিজেরা লুটে পুটে খাবে, কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের? বিধানসভা ভোট গনিয়ে আসতেই জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা। এই আবহে সোমবার দেবরাজ জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ করা চার্জশিটে কড়া জবাব দেন তিনি। মমতা বলেন, বিজেপি সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা লুটপাট করছে, অথচ তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করছে। তার দাবি, প্রথম চার্জশিট হওয়া উচিত নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরাচার, অত্যাচার এবং বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। মমতার অভিযোগ, বিজেপি হিন্দু মুসলমান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে বিভাজন তৈরি করছে, যাতে মানুষ নিজেদের মধ্যে বিভক্ত থাকে এবং সেই সুযোগে বিজেপি দেশটাকে লুটতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপির লক্ষ্য বাংলাকে দুর্বল করা, কিন্তু বাংলা রাজ্যকে রক্ষা করতেই হবে। প্রসঙ্গত, 28 মার্চ অমিত শাহ তৃণমূল সরকারের 15 বছরের শাসনের বিরুদ্ধে 35 পাতার চার্জশিট প্রকাশ করেছিলেন, যারই পাল্টা জবাব দেন মমতা। ফর্ম 6-এ ভিন রাজ্যের ভোটার ঢোকাচ্ছে কমিশন, প্রমাণ দিল তৃণমূল। কি সাফাই সিইও মনোজের? ফর্ম 6 ইস্যুতে বাংলার রাজনীতি আরো উত্তপ্ত হলো। সোমবারের অভিযোগের পরেও মঙ্গলবার কমিশনের দপ্তরে ব্যাগ ভর্তি ফর্ম 6 ঢোকার অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঞ্চা। তার দাবি, শুভেন্দু অধিকারী বেরোনোর পর পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি প্রায় 400-টির বেশি ফর্ম 6 নিয়ে ইসি অফিসে ঢোকেন, যাকে বিএলওরা হাতে নাতে ধরে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে তিনি অভিযোগ করেন, এই কাজের সঙ্গে বিজেপির ক্যাডাররা যুক্ত। এর আগে একই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। শশী প্রশ্ন তোলেন, 24 ঘন্টা পরেও কেন সেই ফুটেজ প্রকাশ করা হয়নি? তার অভিযোগ, বিজেপি ভিন রাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। এই ইস্যুতে দপ্তর চত্বরে তৃণমূলপন্থী বিএলও ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে নির্বাচনী কমিশনার মনোজ কুমার আগরওয়াল জানান, ফর্ম 6 জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সীমা নেই এবং ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ নির্দিষ্ট প্রক্রিয়ায় যাচাই করা হয়। আমরা তো কনফিউশনে পড়ে যাচ্ছি। ফর্ম 6-এর উত্তাপের আবহে একই যোগে টিএমসি এবং বিজেপিকে নিশানা অধীরে। ফর্ম 6 ইস্যুতে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি অভিযোগ করেন, কমিশন মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে এবং বিজেপি বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে ফর্ম 6 জমা দিয়ে বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন,
বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লির ভোটেও একই প্রবণতা দেখা গিয়েছিল। এই ঘটনা সত্যি হলে তা বেআইনি, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলেও দাবি করেন তিনি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মাত্র 6 থেকে 7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে, যাদের অনেকেই বাংলার ভোটার নন। নোয়াপাড়া, ব্যারাকপুর, পূর্ব মেদিনীপুরের এগরা ও উত্তর কলকাতার একাধিক কেন্দ্রে এই ফর্ম জমা পড়েছে বলে জানান তিনি। এদিকে বিজেপিও মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলে এবং তার প্রচারে নিষেধাজ্ঞার দাবি করে। ফলে ভোটের আগে তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। আগামী সপ্তাহে মনোনয়ন জমা দিতে পারেন মমতা। মিছিল করে সার্ভে বিল্ডিং এ যাবেন। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী 8 এপ্রিল ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করবেন। সেদিন কালীঘাট ব্রিজ থেকে একটি বিশাল মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিং এ গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃত্ব, কাউন্সিলর এবং বহু কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। বর্তমানে উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় 7 এপ্রিল পর্যন্ত সেখানে প্রচার সেরে 8 এপ্রিল সকালে কলকাতায় ফিরতে পারেন। এরপরেই মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। একই সঙ্গে রাজ্য জুড়ে প্রচারে সক্রিয় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 6 এপ্রিল, স্ক্রুটিনি 7 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল, স্ক্রুটিনি 10 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। সিইও অফিসে ধর্নার পর এবার 5 দফা দাবি পেশ তৃণমূলের। এক ধাক্কায় 30,000 ফর্ম 6 জমা পড়া ঘিরে সিইও দপ্তরকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বাইরের রাজ্য থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় নাম তুলে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি। সাগরিকা ঘোষ সাংবাদিক বৈঠকে বিভিন্ন ভিডিও দেখিয়ে অভিযোগ করেন, এটি পরিকল্পিত চক্রান্ত। তৃণমূলের মতে এই প্রক্রিয়া সংবিধান বিরোধী এবং সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। তৃণমূল 5টি দাবি তুলে সিইওর কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশ, জমা পড়া ফর্মের তথ্য প্রকাশ এবং একই সঙ্গে জমা পড়া ফর্ম বাতিলের দাবি জানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিঠি দিয়ে বহিরাগতদের নাম তোলা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপি তৃতীয় তালিকা প্রকাশের পরও ক্ষোভ অব্যাহত। সিতাই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরও সিতাই বিধানসভায় বিক্ষোভ থামেনি। প্রার্থী আশুতোষ বর্মাকে ঘিরে অসন্তোষে ফুঁসছে কর্মী সমর্থকেরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের জেরে বিজেপির বৈঠক ভেস্তে যায়। এক কর্মী তপন কুমার বর্মন জানান, কোনো গ্রেটার প্রার্থী আমরা মানব না। স্থানীয় কর্মীদের মধ্যে থেকেই প্রার্থী চাওয়ার দাবি তোলেন তিনি। প্রথম তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল। তৃতীয় তালিকাতেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। সিতাই কেন্দ্রে প্রার্থী আশুতোষ বর্মা কোচবিহারের নেতা বংশীবদনের ঘনিষ্ঠ বলেই দাবি করা হচ্ছে, জানিয়ে আপত্তি কর্মীদের একাংশের। মঙ্গলবার গোসানিমারি এলাকায় বিজেপির একটি বৈঠক চলাকালীন বিক্ষোভ শুরু হলে তা বন্ধ করে দিতে হয়। একই দিনে দিনহাটা ও সিতাই থানা পরিদর্শনে যান ডিআইজি অঞ্জলি সিং। তিনি জানান, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতেই এই পরিদর্শন। ভোটার তালিকা থেকে উধাও কাউন্সিলরের পরিবারের 4 জনের নাম, সরব তৃণমূল। এসআইআর প্রক্রিয়া ঘিরে কলকাতা পুর নিগমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 44 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের পরিবারের 4 সদস্য, তার ছেলে, 2 মেয়ে এবং পুত্রবধূর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ওয়ার্ডে নাম বাদ পড়া ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন রেহানা খাতুন। তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় সমস্ত নথি, পাসপোর্ট সহ জমা দেওয়া এবং দুবার শুনানিতে ডাকা সত্ত্বেও তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় নেই। এই ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরিসংখ্যান অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার আগে এই ওয়ার্ডে প্রায় 25,000 ভোটার থাকলেও চূড়ান্ত তালিকায় প্রায় 9,000-এর নাম বাদ পড়ে। সাপ্লিমেন্টারি তালিকার পর মোট ভোটারের সংখ্যা প্রায় 12,500-এ নেমে এসেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটার কমে যাওয়ায় শাসক দলের উদ্বেগ বেড়েছে এবং বিষয়টি ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম পে কমিশনের কাজ শুরু হবে। প্রচারে বার্তা শঙ্কর ঘোষের। শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের অভিনব প্রচার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে শিলিগুড়ি থানা বয়েজ স্কুল পৌরসভায় পোস্টার লাগান তিনি। পোস্টারে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে 7ম পে কমিশনের কাজ শুরু হবে এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের আস্থা অর্জনের চেষ্টা করছে বিজেপি। তবে সরকারি জায়গায় পোস্টার লাগানোকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি জানান, প্রমাণ হিসেবে তার কাছে ফুটেজ রয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন। এই নিয়ে দুই দলের মধ্যে তরজা শুরু হয়েছে। এদিকে শিলিগুড়িতে প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। গৌতম দেব তৃণমূল প্রার্থী এবং শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন। এর মধ্যে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের কাজের প্রশংসা করে গৌতম দেব নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ, ক্ষোভে ফুঁসছে কালনা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে কালনা। মঙ্গলবার কালনা কাটোয়া STKK রোডের নিভুজি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরে ভারতে বসবাস এবং বৈধ পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট এবং অন্যান্য নথি থাকা সত্ত্বেও হঠাৎ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুধু এক দুজন নয়, প্রায় প্রতিটি বুথেই বহু মানুষের নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে বলে দাবি করেন স্থানীয়রা। এই ঘটনায় ভোটাধিকার হারানোর আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। দল মত নির্বিশেষে একজোট হয়ে রাস্তায় নেমে প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা সতর্ক করে দেন, দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আমেরিকা আর কিন্তু আপনাদের পাশে থাকবে না। হরমুজ সংকট নিয়ে কেন ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিটেনকে খোঁচা দিয়ে ইরান প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পেন্টাগনের পাশে দাঁড়াতে অস্বীকার করায় ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালীর অবরোধের কারণে যারা জ্বালানি সংকটে পড়েছে তাদের আমেরিকা থেকে তেল কেনা বা নিজেরাই গিয়ে তা সংগ্রহ করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতে আমেরিকা আর আগের মতো সাহায্য করবে না। প্রসঙ্গত, অপারেশন এপিক ফিউরি শুরুর আগে ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করতে চাইলেও প্রধানমন্ত্রী কিয়ের স্টামার তার অনুমোদন দেননি বলে দাবি করা হয়। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই ঘটনার ইঙ্গিত স্পষ্ট। এর আগেও ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, দ্রুত চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকিও দেন। তবে এই চাপের মুখেও ইরান এখনো কোনো নমনীয় অবস্থান নেয়নি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের